Welcome to our smart class. আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6 এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। সুদ প্রধানত দুই প্রকার, একটি হলো সরল সুদ আর একটি হলো চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা এই দুই প্রকার সুদের সংজ্ঞা বলব। সরল সুদ বলতে কি বোঝায়? শুধুমাত্র যখন আসলের উপর সুদ ধার্য করা হয় তখন তাকে বলা হয় সরল সুদ। এবার আসছি চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায়। কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসলকে আবার কি করা হবে, পরবর্তী সময়ের জন্য নতুন আসল ধরে সুদ বের করা হয়। সেই ধরনের সুদকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, একটি নির্দিষ্ট সময় শেষে যে সুদ আসলটা পাওয়া যাবে সেই সুদ আসলটাকে মূলধন ধরে আবার তার সুদ বের করতে হবে। এখন আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নির্ণয় করার জন্য দুটো এক্সাম্পল তুলে ধরছি। ধরি বকুল স্যার বার্ষিক 10% সরল সুদের হারে, এখানে সুদের হারটা কি সরল, সরল সুদের হারে ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিলেন। 2 বছর পর তাকে কত টাকা সুদ এবং সুদ আসলে দিতে হবে। তাহলে এটাকে আমরা দুই রকম ভাবে সমাধান করতে পারি। বকুল স্যার ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 1000 টাকা। তাহলে যেহেতু সুদের 10% সরল সুদের হার, সুতরাং প্রথম বছরে সুদ কত লাগবে, 1000 টাকা 10% হয় 100 টাকা। এবার চলে আসছি দ্বিতীয় বছরের সুদ। যেহেতু মূলধন সে 1000 টাকার উপরেই 10% সুদ নির্ণয় করতে হবে, সুতরাং দ্বিতীয় বছরেও সুদ কত লাগবে, 1000 টাকার 10% হয় 100 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সুদ লাগলো 100 টাকা। তাহলে প্রথম বছরে সুদ 100 টাকা, দ্বিতীয় বছরে সুদ 100 টাকা, মোট সুদ লাগছে 100 প্লাস 100 200 টাকা। তাহলে আসল ঋণ নিয়েছিলেন 1000 টাকা, সুদ লাগছে 200 টাকা। তাহলে সুদ আসলে তাকে কত টাকা ফেরত দিতে হবে, 1000 প্লাস 200 সমান 1200 টাকা। এটাকে আমরা সরল সুদের যে ফর্মুলা আই সমান পিটিআর বাই 100, সেখান থেকেও বের করতে পারি। সুদ কত লাগবে, আই সমান পিটিআর বাই 100, পি এর মান কত, এখানে পি এর মান হচ্ছে 1000, টি এর মান কত, টি এর মান হলো 2 আর হচ্ছে 10। তাহলে এটা আয়ের মান হয়ে গেল, কাটাকাটি করলে আসবে 200। তাহলে সুদ পেলাম 200, অর্থাৎ সুদ আসলে হচ্ছে 1200 টাকা। এখন বকুল স্যার ধরছি যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিলেন, অর্থাৎ তিনি এবার ঋণটা নিলেন চক্রবৃদ্ধির সুদের হারে। তাহলে 2 বছর পর তাকে কত টাকা সুদ আসলে দিতে হবে, কত টাকা সুদ আসলে আগের মতো কি একই টাকা দিতে হবে নাকি বেশি দিতে হবে, দেখা যাক। তো 1000 টাকার প্রথম বছরে 10% সুদ কত হচ্ছে, 100 টাকা। তাহলে তিনি ঋণ নিয়েছিলেন 1000 টাকা আর তাকে এক বছরে সুদ লাগছে 100 টাকা। তাহলে দ্বিতীয় বছর যখন শুরু হচ্ছে তখন তার সুদ আসল হয়ে আছে কত, 1100 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে, এই পরবর্তী বছরের যে সুদটা সেটা নির্ধারণ করা হবে এই 1100 টাকার উপরে। তাহলে 1100 টাকার 10% যদি সুদের হার হয় তাহলে কত টাকা সুদ দিতে হবে, তাহলে দ্বিতীয় বছরে যে সুদটা লাগবে সেটা হচ্ছে 110 টাকা। তাহলে দ্বিতীয় বছরে তাহলে সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়িয়ে গেল, আসল হয়ে গেছিল 1100 টাকা আর সুদ হচ্ছে 110, তাহলে টোটাল হলো 1210। তাহলে আমরা দেখলাম কি যে সরল চক্রবৃদ্ধিতে যখন সরল সুদে নিচ্ছিলেন তখন লাগছিল 1200 টাকা, কিন্তু তিনি যদি চক্রবৃদ্ধির সুদে নিচ্ছেন তখন লাগছে 1210 টাকা। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি কি, যে চক্রবৃদ্ধির সুদে যেটা সুদ লাগে সেটা সরল সুদের তুলনায় সর্বদা বেশি হয়।
এবারে আমরা আসছি সমূল চক্রবৃদ্ধি বলতে কি বোঝে। আসল বা মূলধন এবং নির্দিষ্ট সময়ের যে চক্রবৃদ্ধির যে সুদটা হয়, এই দুজনের সমষ্টিকেই বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তার মানে কি দাঁড়ালো, যে সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে মূলধন বা আসল প্লাস চক্রবৃদ্ধির সুদ। সরল সুদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে সুদাসল যেটা বোঝায়, সমূল চক্রবৃদ্ধি একই জিনিস, শুধু এখানে কি হবে যে মূলধনের সঙ্গে আমরা চক্রবৃদ্ধির যে সুদটা পাবো সেটাকে যোগ করতে হবে, তাহলে সেটা হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি। এবার এটার অপর নাম হচ্ছে স্ববৃদ্ধি মূলও বলে। তাহলে চক্রবৃদ্ধির যে সুদটা যে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন হচ্ছে সেটাকে কি বলা হয়, চক্রবৃদ্ধি সুদের পর্ব বলে। তো চক্রবৃদ্ধি সুদের পর্বটার যে সংজ্ঞাটা সেটা আমরা দেখে নিই। কি বলছে, যে সময়ের শেষে চক্রবৃদ্ধির সুদ প্রাপ্য হবে তাকেই চক্রবৃদ্ধির সুদের পর্ব বলা হয়। তো এই চক্রবৃদ্ধির সুদের পর্ব সাধারণত 1 বছর, 6 মাস, 3 মাস হয়ে থাকে। যদি কোনো পর্বের কথা উল্লেখ না থাকে কোনো অঙ্কেতে, তাহলে আমরা সুদের পর্বটা 1 বছর হিসাবে ধরে নেব। সুদের পর্ব যেমন যেমন হবে, সে সুদের পর্ব যদি 1 বছর হয়, 1 বছর সংক্রান্ত ফর্মুলা দিয়ে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করতে পারবো। সুদের পর্ব যদি 6 মাস অর্থাৎ বছরে 2 বার হয়, তাহলে আমরা তার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সুদের পর্ব যদি 3 মাস অন্তর অন্তর হয় অর্থাৎ বছরে যদি 4 বার হয়, তাহলে তার জন্য নির্দিষ্ট ফর্মুলা আছে। আমরা এখন সেই ফর্মুলাগুলো দেখে নেব। আমরা দেখে নেব ফর্মুলা 1। সুদের পর্ব 1 যদি হয় অর্থাৎ 1 বছর অন্তর হলে সমূল যে চক্রবৃদ্ধি হবে সেটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিটা কি, পিটা হচ্ছে আসল বা মূলধন, আরটা এখানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার। আরটা কি, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এখানে সরল সুদ না, এখানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এনটা হলো সময়। তো সমূল চক্রবৃদ্ধি যেহেতু পেয়ে গেলাম, সুতরাং সুদের পর্ব 1 হলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির সুদটা শুধু কি হবে, সুদ সমান আমরা সুদাসল থেকে যদি আসলটা মাইনাস করে দিই তাহলে সুদটা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমূল চক্রবৃদ্ধির সুদ হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস p, অর্থাৎ সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা মাইনাস। এখানে দুই জায়গা থেকে p কমন নিলে পড়ে থাকছে p ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবারে আমরা দেখব ফর্মুলা 2। সুদের পর্ব যদি 2 হয় অর্থাৎ সুদটা যদি 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে কত, p ইন্টু 1 প্লাস r বাই 200 হোল টু দি পাওয়ার 2n, অর্থাৎ সুদের পর্ব 2 হলে হোল টু দি পাওয়ার এখানে 2n হয়ে যাবে। এখানে আসল তো p, আর আরটা হচ্ছে স্মল আরটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর nটা হলো সময়। একই রকম ভাবে সমূল চক্রবৃদ্ধির এক্ষেত্রে সুদ কত হবে, আমাদের যে সমূল চক্রবৃদ্ধিটা পেয়েছি p ইন্টু 1 প্লাস r বাই 200 হোল টু দি পাওয়ার 2n মাইনাস p। এবার এইখান থেকে পিটা কমন নিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি p ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 2 বাই r বাই 200 হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1। তাহলে মনে রাখার উপায়টা কি, যে সুদের পর্ব 2 হলে মাথাতে কি হবে, মাথাতে হবে 2n, আর আর এর নিচে যে আগের ফর্মুলায় ছিল 100, এখানে হচ্ছে 200। এরপরে আমরা চলে আসছি ফর্মুলা 3। এখানে সুদের পর্ব 4টি যদি হয় অর্থাৎ সুদ যদি 3 মাস অন্তর সার্কুলেট হয়, তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r বাই 400 হোল টু দি পাওয়ার 4n, যেখানে পিটা হচ্ছে আসল, আরটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এনটা হলো সময়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুদের পর্ব 4, সুতরাং হোল টু দি পাওয়ার এখানে n এর জায়গায় 4n হয়ে গেছে আর r বাই 400 হয়েছে। তাহলে এক্ষেত্রেও সমূল চক্রবৃদ্ধি সুদ কি হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে মাইনাস করে দিলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব।
তার মানে সমূল চক্রবৃদ্ধির সুদ হলো পি ইন্টু 1+r/400 হোল টু দি পাওয়ার 4n মাইনাস পি। এবার দুই জায়গা থেকে দেখতে পাচ্ছি পি কমন আসছে, তাহলে পিটা কমন নিলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের পড়ে থাকলো 1+r/400 হোল টু দি পাওয়ার 4n, আর ওইখান থেকে যেহেতু পিটা কমন নেওয়া হয়েছে সুতরাং -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এরপরে আমরা দেখব ফর্মুলা 4। অনেক অঙ্ক আছে যেখানে কি হয় যে চক্রবৃদ্ধির যে সুদের হারটা সেটা একই না থেকে প্রতি বছর চেঞ্জ হয়। এখানে ফর্মুলা 4-এ যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1, অর্থাৎ প্রথম বছরের সুদের হার থাকছে R1, দ্বিতীয় বছর যখন সুদের হার হবে সেটা হচ্ছে R2, আর তৃতীয় বছর সুদের হার হচ্ছে R3 যদি হয়, তাহলে 3 বছর পরে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে p ইন্টু 1+r1/100 ইন্টু 1+r2/100 ইন্টু 1+r3/100। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র প্রথম আর দ্বিতীয় বছরের সুদের হার দেওয়া থাকলো, সেক্ষেত্রে